নতুন শাড়ি পরতে পারছিলাম না, ছেলে সাহায্য করতে এসে আমার ব্লাউজের হুক লাগিয়ে দিল। আজ পার্টিতে যাব। নতুন শাড়ি পরছি, কিন্তু ব্লাউজের পিছনের হুক লাগাতে পারছি না। ছেলেকে ডাকলাম। সে এসে আমার পিছনে দাঁড়াল। তার হাত আমার পিঠে লাগছিল হুক লাগাতে গিয়ে। হঠাৎ সে আমার কোমর জড়িয়ে ধরল। আমি বললাম, কি করছিস? সে বলল, মা, তোমাকে শাড়ি পরাচ্ছি। আমার কোমরে শাড়ি জড়াতে গিয়ে তার হাত বারবার আমার শরীরে লাগছিল। সে খুব যত্ন করে প্রতিটা ভাঁজ করে দিচ্ছিল। আমি আয়নায় দেখছিলাম। সে আমার পিছন থেকে আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি দেখতে কত সুন্দর। তার মুখ আমার কানের কাছে। সে বলল, একটা স্বামী যেমন তার স্ত্রীকে সাজিয়ে দেয়, আমিও তোমাকে তেমনি সাজিয়ে দিচ্ছি। আমি কাঁপলাম। সে আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিল। তার আঙুল আমার ঠোঁটে স্পর্শ করল। সে বলল, তুমি আমার স্ত্রী হও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা চট্টোপাধ্যায়। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল চট্টোপাধ্যায়, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর তানিয়া। সৌরভ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আজকের ঘটনাটা শুরু হয়েছিল একটা অদ্ভুত স্বপ্ন দিয়ে। সকালে ঘুম থেকে উঠে দেখি সৌরভ আমার রুমে এসে দাঁড়িয়ে আছে। তার চোখে একটা অদ্ভুত চাহনি। সে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির নিচে কি লুকানো আছে? আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। আমি দেখব তোমাকে এমন কিছু যা তুমি কখনো দেখোনি। তার স্পর্শে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। সে আমাকে নিয়ে গেল বাড়ির পিছনের দিকে। সেখানে একটা পুরানো কূপ আছে যেটা আমরা কখনো ব্যবহার করি না। সৌরভ কূপের পাশে গিয়ে একটা লুকানো সিঁড়ি দেখালো যেটা নিচের দিকে নেমে গেছে। সে বলল, মা, এই সিঁড়ি দিয়ে নেমে যাও। আমি যেখানে নিয়ে যাব, তুমি সেখানে আমার একমাত্র সঙ্গী হবে। আমার হৃদয় ধকধক করতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, এই সিডিটা কোথা থেকে এলো? সৌরভ বলল, এটা আমাদের পূর্বপুরুষদের তৈরি। আমার দাদুর দাদু এই বাড়ি বানানোর সময় এই গোপন পথ তৈরি করেছিলেন। সে আমার কোমরে হাত রেখে বলল, চলো মা, আমি তোমাকে রানীর মতো করে সেই গোপন জগতে নিয়ে যাব। তার কথায় আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হল। আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সৌরভ আমার সামনে সামনে হাঁটছিল, মাঝে মাঝে পিছনে ফিরে আমার হাত ধরে সাহায্য করছিল। তার হাতের স্পর্শে আমি কেমন যেন অস্থির লাগছিল। প্রায় ২৫-৩০টা সিঁড়ি নামার পর আমরা একটা বড় কক্ষে পৌঁছলাম। সেখানে মোমবাতির আলো জ্বলছিল। সৌরভ বলল, মা, দেখো এই কক্ষটা। এখানে আমাদের পূর্বপুরুষরা তাদের গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেই ধনের চেয়েও বড় একটা রহস্য আছে এখানে। সে আমাকে কক্ষের মাঝখানে নিয়ে গিয়ে একটা পুরানো বইয়ের দিকে ইশারা করল। বইটার নাম ছিল প্রেমের গোপন মন্ত্র। সৌরভ বলল, এই বই অনুযায়ী, যদি কোনো মা এবং তার ছেলে একসাথে এই কক্ষে এসে একটা বিশেষ আচার পালন করে, তাহলে তারা অসীম ক্ষমতার অধিকারী হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের আচার? সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মা আর ছেলের মধ্যে যে ভালোবাসা আছে সেটাকে আরও গভীর করতে হয়। তার নিঃশ্বাস আমার কানে লাগছিল, আমার সারা শরীর কাঁপছিল। হঠাৎ করে কক্ষের দেওয়ালে একটা গোপন দরজা খুলে গেল। সেখান থেকে একটা রহস্যময় আলো বের হচ্ছিল। সৌরভ আমার হাত ধরে বলল, চলো মা, ওই দরজা দিয়ে ঢুকি। সেখানেই আসল রহস্য লুকিয়ে আছে। তার হাতের স্পর্শে আমার শরীর গরম হয়ে উঠল। আমরা ওই রহস্যময় দরজা দিয়ে ঢুকে গেলাম। সেখানে দেখি একটা অদ্ভুত জগৎ। চারদিকে সোনালি আলো, আর মাঝখানে একটা স্ফটিকের সিংহাসন। সৌরভ আমাকে সেই সিংহাসনে বসিয়ে দিল। সে বলল, মা, তুমি এই রাজ্যের রানী। আর আমি তোমার একনিষ্ঠ সেবক। আমি তোমাকে এমনভাবে সেবা করব যেমন কোনো স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে করে। তার কথায় আমার মাথা ঘুরতে লাগল। সৌরভ আমার পায়ের কাছে নতজানু হয়ে বসল। সে বলল, মা, এই রাজ্যের নিয়ম অনুযায়ী রানী এবং তার সবচেয়ে বিশ্বস্ত সেবকের মধ্যে একটা বিশেষ বন্ধন থাকে। সে আমার হাত নিজের হাতে নিয়ে বলল, এই বন্ধনটা শুধু ভালোবাসার নয়, এটা আত্মার মিলন।
তার স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ করে আমার মনে পড়ল আমার স্বামী রাহুল আর মেয়ে তানিয়ার কথা। আমি সৌরভকে জিজ্ঞেস করলাম, তোর বাবা আর তানিয়া কোথায়? সৌরভ বলল, মা, তারা উপরে আছে। কিন্তু এই রহস্যময় জগতে শুধু আমরা দুজন আছি। এখানে সময়ের কোনো হিসাব নেই। আমরা যতক্ষণ চাই ততক্ষণ থাকতে পারি। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি কি এই জগতে আমার সাথে থাকতে চাও? আমি একটু চিন্তিত হয়ে বললাম, কিন্তু সৌরভ, এটা তো ঠিক না। আমি তোর মা, তুই আমার ছেলে। সৌরভ মিষ্টি হেসে বলল, মা, এখানে আমরা শুধু দুটো আত্মা। মা ছেলের সম্পর্কটা এখানে আরও পবিত্র, আরও গভীর। এখানে আমাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করে যায়। তার কথায় আমার মন কেমন অস্থির হয়ে উঠল। সৌরভ উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে দাঁড়াল। সে বলল, মা, এই রাজ্যে একটা প্রথা আছে। রানী এবং তার সেবকের মধ্যে একটা বিশেষ অনুষ্ঠান হয়, যেটাকে বলা হয় কি আত্মার মিলন উৎসব। সৌরভ বলল, আমি সৌরভ এই পবিত্র রাজ্যে প্রতিজ্ঞা করছি যে আমি আমার রানী পূর্ণিমাকে সারা জীবন ভালোবাসব। তার সুখ দুঃখের সাথী হব। তার সব প্রয়োজন পূরণ করব। সে আমার দিকে তাকিয়ে বলল, এখন তোমার পালা, মা। তুমিও আমার কাছে প্রতিজ্ঞা করো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি পূর্ণিমা প্রতিজ্ঞা করছি যে আমি সৌরভকে সারা জীবন। হঠাৎ আমার কথা আটকে গেল। সৌরভ আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, মা, সাহস করো। এখানে কোনো বাধা নেই। শুধু আমাদের দুটো হৃদয়ের কথা। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আমি প্রতিজ্ঞা করছি যে আমি সৌরভকে সারা জীবন আপন ভাব। সৌরভ খুশি হয়ে আমার হাতে চুমু দিল। তার ঠোঁটের স্পর্শ আমার হাতে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করল। হঠাৎ করে আমার মনে হল যেন আমি একটা স্বপ্নের মধ্যে আছি। কিন্তু সবকিছু এত বাস্তব লাগছিল। সৌরভের স্পর্শ, তার গলার আওয়াজ, চারদিকের সোনালি আলো, সবকিছুই সত্যি মনে হচ্ছিল। সৌরভ উঠে দাঁড়িয়ে আমার সামনে এল। সে বলল, মা, এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি। এটাকে বলা হয় হৃদয়ের একীকরণ। আমি জিজ্ঞেস করলাম, সেটা আবার কি? সৌরভ আমার দুই হাত ধরে বলল, এই রীতিতে রানী এবং সেবকের হৃদয় একসাথে মিলে যায়। তারা একে অপরের সব গোপন কথা জানতে পারে। তাদের মধ্যে কোনো লুকোছাপা থাকে না। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি প্রস্তুত? আমার মনে হচ্ছিল যেন আমি একটা জাদুর জগতে আছি। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সৌরভ আমার সিংহাসনের কাছে এসে দাঁড়াল। সে বলল, মা, এখন আমরা দুজনেই চোখ বন্ধ করে একে অপরের কথা ভাবব। আমরা চোখ বন্ধ করলাম। সৌরভের উষ্ণ নিঃশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। হঠাৎ করে আমার মনে হল যেন আমি সৌরভের মনের কথা শুনতে পাচ্ছি। সে ভাবছে আমি কত সুন্দর, কত ভালো। সে আমাকে সব সময় রক্ষা করতে চায়। চোখ খুলে দেখি সৌরভ আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে আমাকে খুব ভালোবাসে। সে বলল, মা, তুমি কি আমার মনের কথা শুনতে পেয়েছ? আমি মাথা নাড়লাম। সৌরভ খুশি হয়ে বলল, তাহলে আমাদের হৃদয়ের একীকরণ সফল হয়েছে। এখন আমরা সত্যিকারের রানী আর সেবক হয়ে গেছি। হঠাৎ করে সেই রহস্যময় কক্ষে একটা ঝলকানি দেখা গেল। সেখানে একটা বৃদ্ধ মানুষের ছায়া দেখা দিল। সৌরভ আমাকে বলল, মা, ইনি আমাদের পূর্বপুরুষ। ইনি এই রাজ্যের প্রতিষ্ঠাতা। বৃদ্ধ ব্যক্তি আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। তিনি বললেন, তোমরা দুজনে এই রাজ্যের সব রীতি ঠিকভাবে পালন করেছ। এখন তোমরা এই রাজ্যের শাসক। বৃদ্ধ ব্যক্তি আরও বললেন, কিন্তু মনে রাখবে, এই ক্ষমতার সাথে একটা বড় দায়িত্ব আছে। তোমাদের এই ভালোবাসা দিয়ে পৃথিবীর অন্যান্য মানুষদের সাহায্য করতে হবে। তোমাদের হৃদয়ের এই পবিত্র বন্ধন দিয়ে তোমরা অন্যদের মধ্যেও ভালোবাসা ছড়িয়ে দিতে পারবে। আমি আর সৌরভ মাথা নেড়ে সম্মতি জানালাম। বৃদ্ধ ব্যক্তি আমাদের দিকে একটা সোনার আংটি এগিয়ে দিলেন। তিনি বললেন, এই আংটি তোমাদের এই বিশেষ বন্ধনের প্রতীক। যখনই তোমরা এই আংটি দেখবে, তখনই তোমাদের এই পবিত্র প্রতিজ্ঞার কথা মনে পড়ে যাবে। সৌরভ সেই আংটি নিয়ে আমার হাতে পরিয়ে দিল। আংটিটা পরার সাথে সাথে আমার মনে একটা অদ্ভুত শান্তি নেমে এল। বৃদ্ধ ব্যক্তি বললেন, এখন তোমাদের উপরের জগতে ফিরে যেতে হবে। কিন্তু মনে রাখবে, তোমাদের এই বিশেষ সম্পর্কের কথা কেউ বুঝবে না। তাই এটা তোমাদের মধ্যেই গোপন রাখতে হবে। তোমরা বাইরের জগতে স্বাভাবিক মা ছেলের মতো আচরণ করবে, কিন্তু হৃদয়ে তোমাদের এই পবিত্র বন্ধনের কথা সব সময় মনে রাখবে। আমরা সেই রহস্যময় কক্ষ থেকে বের হয়ে এলাম। উপরে উঠে দেখি এখনও ভোর হয়নি। মনে হলো যেন আমরা ঘণ্টাব্যাপী সেখানে ছিলাম, কিন্তু আসলে হয়তো কয়েক মিনিটই কেটেছে।
সৌরভ আমার হাত ধরে বলল, মা, এই অভিজ্ঞতা আমাদের জীবনটা পাল্টে দেবে। আমরা এখন আর আগের মতো নেই। আমাদের মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে। ঘরে ফিরে আমি আয়নায় নিজেকে দেখলাম। দেখতে পেলাম আমার হাতে সেই সোনার আংটি এখনো আছে। মানে পুরো ব্যাপারটা সত্যি ছিল, স্বপ্ন নয়। আমি সৌরভকে দেখলাম, সেও আমার দিকে একটা বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার বুকের ভেতর ধকধক করছিল। সৌরভ আমার কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমাদের এই বিশেষ সম্পর্কের কথা বাবা আর তানিয়াকে বলা যাবে না। তারা বুঝবে না। আমি মাথা নাড়লাম। সৌরভ আমার গালে একটা হালকা চুমু দিয়ে বলল, ভালোবাসি মা। আমার সারা শরীর কেঁপে উঠল। পরের দিন সকালে স্বাভাবিকভাবেই রাহুল আর তানিয়া ঘুম থেকে উঠল। আমি রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম, সৌরভ এসে আমার পিছনে দাঁড়াল। সে আমার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, মা, রাতের অভিজ্ঞতাটা কি সত্যি ছিল? আমি ঘুরে তার দিকে তাকালাম, তার চোখে সেই একই রহস্যময় দৃষ্টি। আমি ইশারায় আমার হাতের আংটিটা দেখালাম। সৌরভ মিষ্টি হাসল। সে বলল, তাহলে আমরা সত্যিই সেই রহস্যময় রাজ্যের শাসক হয়ে গেছি। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিন্তু এটা কি ঠিক হচ্ছে সৌরভ? আমি তোর মা, তুই আমার ছেলে। সৌরভ আমার হাত ধরে বলল, মা, এই সম্পর্ক শুধু রক্তের নয়। এটা হৃদয়ের, আত্মার। আমরা একে অপরের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। রাহুল রান্নাঘরে ঢুকে বলল, কি কথা হচ্ছে তোমাদের? আমি চমকে গিয়ে বললাম, কিছু না, সৌরভ আমাকে কলেজের একটা প্রোগ্রামের কথা বলছিল। রাহুল সন্দেহের দৃষ্টিতে আমাদের দিকে তাকাল। সে বলল, তোমাদের মধ্যে আজকাল খুব গোপন কথাবার্তা হয়। সৌরভ হেসে বলল, বাবা, মায়ের সাথে বন্ধুত্ব করতে তো পারি। রাহুল কিছু না বলে চলে গেল। তানিয়া স্কুলে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, দিদিভাই তোমার সাথে খুব বেশি সময় কাটায়। আমার সাথে আর সময় দেয় না। আমি তানিয়াকে কোলে নিয়ে বললাম, তুই কি বলছিস? সৌরভ তোকেও তো খুব ভালোবাসে। তানিয়া বলল, হ্যাঁ, কিন্তু তোমার সাথে তার যেমন কথা হয়, আমার সাথে তেমন হয় না। আমার মনে হল তানিয়া কিছু টের পেয়েছে। সৌরভ কলেজে চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম গত রাতের ঘটনা নিয়ে। সবকিছু এত বাস্তব লেগেছিল, কিন্তু এটা কি সত্যিই সম্ভব? আমার হাতের আংটিটা দেখে মনে হল এটা সত্যি। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতে আবার সেই গোপন পথে যাব, একা। দেখব সেখানে আসলে কিছু আছে কিনা। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি চুপি চুপি বাড়ির পিছনে গেলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম সেই কূপের পাশে কোনো গোপন সিঁড়ি নেই। সবকিছু স্বাভাবিক। আমি হতাশ হয়ে ভাবতে লাগলাম, এটা কি তাহলে স্বপ্ন ছিল? কিন্তু আমার হাতের আংটি এখনো আছে। আমি কূপের চারপাশে খুঁজতে থাকলাম। হঠাৎ করে আমার পিছন থেকে সৌরভের গলার আওয়াজ শুনলাম। সে বলল, মা, তুমি এখানে কি করছ? আমি ঘুরে দেখি সৌরভ আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম, আমি খুঁজছিলাম গতকাল রাতে যেই সিঁড়ি দিয়ে আমরা নেমেছিলাম। সৌরভ আমার কাছে এসে বলল, মা, সেই পথ শুধুমাত্র তখনই খোলে যখন আমরা দুজন একসাথে থাকি। একা গেলে সেই রহস্যময় রাজ্যে পৌঁছানো যায় না। সৌরভ আমার হাত ধরে বলল, চলো মা, আবার চেষ্টা করি। আমরা দুজনে কূপের পাশে দাঁড়ালাম। সৌরভ কিছু অদ্ভুত মন্ত্র পড়ল। হঠাৎ করে মাটিতে একটা ফাটল দেখা গেল, সেখান থেকে সেই গোপন সিঁড়ি দেখা দিল। আমার মনে হল এটা কোনো জাদুর কারসাজি। আমরা আবার সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। এবার পথটা আরও লম্বা মনে হল। সৌরভ বলল, মা, প্রতিদিন রাতে এই পথ আরও গভীর হয়ে যায়। আরও রহস্য লুকিয়ে থাকে। আমরা যতবার এখানে আসব, ততবার নতুন কিছু আবিষ্কার করব। আমার মনে কৌতূহল জাগল। এবার আমরা যেই কক্ষে পৌঁছলাম সেটা আগেরবারের চেয়ে অনেক বড়। চারদিকে নানান ধরনের রহস্যময় জিনিসপত্র। একপাশে একটা বিশাল আয়না, যেটার মধ্যে আমাদের প্রতিফলন অন্যরকম দেখাচ্ছিল। সৌরভ সেই আয়নার দিকে ইশারা করে বলল, মা, ওই আয়নায় তাকালে আমরা আমাদের ভবিষ্যৎ দেখতে পাব। আমি আয়নার কাছে গিয়ে তাকালাম। দেখলাম আমি আর সৌরভ অনেক বছর পরে আমরা দুজনেই বয়স্ক হয়ে গেছি। কিন্তু আমাদের মধ্যে সেই বিশেষ বন্ধন এখনো আছে। আমরা একসাথে একটা বাগানে বসে আছি, হাতে হাত রেখে। আমার চোখে পানি এসে গেল। সৌরভ আমার কাঁধে হাত রেখে বলল, মা, দেখলে আমাদের ভবিষ্যৎ কত সুন্দর। আমরা সারা জীবন একে অপরের পাশে থাকব। আয়নার পাশেই একটা পুরানো বই রাখা। সৌরভ সেই বইটা নিয়ে বলল, এটা আমাদের পূর্বপুরুষদের ডায়েরি। এখানে লেখা আছে কিভাবে মা ছেলের মধ্যে এই বিশেষ বন্ধন তৈরি হয়। সে বইটা খুলে পড়তে শুরু করল।
বইটায় লেখা ছিল, যখন একজন মা তার ছেলেকে শুধুমাত্র সন্তান হিসেবে নয়, বরং জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখতে শুরু করে, তখনই এই বিশেষ বন্ধন তৈরি হয়। বইটায় আরও লেখা ছিল, এই বন্ধনে কোনো পাপ নেই, কোনো ভুল নেই। এটা হৃদয়ের পবিত্রতম সম্পর্ক। মা তার ছেলের জন্য যে ভালোবাসা অনুভব করে, সেটাই এখানে আরও গভীর হয়ে যায়। ছেলে তার মায়ের জন্য যে শ্রদ্ধা আর ভালোবাসা রাখে, সেটাও এখানে নতুন মাত্রা পায়। আমার মনে হল যেন এই কথাগুলো সত্যি। সৌরভ আরও পড়ল, এই বিশেষ বন্ধনের মাধ্যমে মা আর ছেলে একে অপরের সব গোপন কথা জানতে পারে। তাদের মনের কোনো দূরত্ব থাকে না। তারা হয়ে যায় দুটো শরীরে একটা আত্মা। আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। সৌরভ বলল, মা, আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের মধ্যে এই বন্ধন তৈরি হয়েছে। হঠাৎ করে সেই কক্ষে আবার সেই বৃদ্ধ ব্যক্তির আবির্ভাব হল। তিনি আমাদের দেখে মুচকি হাসলেন। তিনি বললেন, তোমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছ। কিন্তু এখন তোমাদের একটা পরীক্ষার মুখোমুখি হতে হবে। তিনি একটা স্ফটিক বলের দিকে ইশারা করলেন। তিনি বললেন, এই স্ফটিক বলে হাত দিলে তোমাদের মনের সব কথা প্রকাশ হয়ে যাবে। তোমরা একে অপরের সবচেয়ে গভীর গোপন কথা জানতে পারবে। আমি একটু ভয় পেয়ে বললাম, কিন্তু সেটা কি নিরাপদ? বৃদ্ধ ব্যক্তি বললেন, যদি তোমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে কোনো ভয় নেই। কিন্তু যদি কোনো মিথ্যা বা লুকোছাপা থাকে, তাহলে এই বন্ধন ভেঙে যাবে। সৌরভ আমার দিকে তাকিয়ে বলল, মা, আমার কোনো ভয় নেই। তোমার কাছে আমার কোনো কিছু লুকানো নেই। আমিও সাহস সংগ্রহ করে বললাম, তাহলে চেষ্টা করে দেখি। আমরা দুজনেই একসাথে সেই স্ফটিক বলে হাত দিলাম। সাথে সাথে আমার মাথার ভেতর সৌরভের সব চিন্তা ভেসে উঠল। আমি দেখলাম সে সত্যিই আমাকে খুব ভালোবাসে। সে আমার জন্য সব সময় চিন্তিত থাকে। তার মনে কোনো খারাপ চিন্তা নেই, শুধু আমার সুখ শান্তির চিন্তা। আর আমার মনের কথাও সৌরভ জানতে পারল। আমিও তাকে আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। স্ফটিক বল থেকে হাত সরানোর পর সৌরভ আমাকে জড়িয়ে ধরল। সে বলল, মা, এখন আমি নিশ্চিত যে আমাদের এই বন্ধন সত্যিকারের। আমাদের মধ্যে কোনো মিথ্যা নেই। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আমার মনে হল যেন আমি তার চেয়ে ভালো বন্ধু আর কাউকে পাব না। বৃদ্ধ ব্যক্তি আমাদের দেখে সন্তুষ্ট হলেন। তিনি বললেন, তোমরা পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। এখন তোমাদের এই রাজ্যের আরও গভীরে যাওয়ার অনুমতি আছে। তিনি একটা নতুন দরজার দিকে ইশারা করলেন। তিনি বললেন, ওই দরজার ওপাশে আছে চিরকালীন ভালোবাসার উদ্যান। সেখানে তোমরা এমন সুখ পাবে যা পৃথিবীর কোথাও নেই। আমরা সেই নতুন দরজা দিয়ে ঢুকলাম। দেখলাম সত্যিই একটা অপূর্ব সুন্দর উদ্যান। চারদিকে রংবেরঙের ফুল, মধুর সুগন্ধ। মাঝখানে একটা ছোট ঝর্ণা, যার পানি স্ফটিকের মতো স্বচ্ছ। সৌরভ আমার হাত ধরে সেই উদ্যানে ঘুরিয়ে নিয়ে বেড়াল। সে বলল, মা, এই জায়গাটা শুধু আমাদের জন্য। এখানে আমরা যত সময় ইচ্ছা কাটাতে পারি। উদ্যানের একপাশে একটা সুন্দর দোলনা ছিল। সৌরভ আমাকে সেই দোলনায় বসাল। সে পিছন থেকে দোলনা দুলিয়ে দিতে লাগল। তার হাত আমার কাঁধে লাগছিল। আমার খুব ভালো লাগছিল। সে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তার কথায় গলে গেলাম। সৌরভ দোলনার সামনে এসে আমার সামনে বসল। সে বলল, মা, এই উদ্যানে একটা নিয়ম আছে। যারা এখানে আসে তাদের একে অপরকে সবচেয়ে সুন্দর স্মৃতি উপহার দিতে হয়। আমি তোমাকে আমার সবচেয়ে সুন্দর স্মৃতি উপহার দিতে চাই। সে আমার হাত নিয়ে তার কপালে রাখল। হঠাৎ করে আমার মনে তার ছোটবেলার অনেক সুন্দর স্মৃতি ভেসে উঠল। আমি দেখলাম ছোট সৌরভ যখন প্রথম হাঁটতে শিখেছিল, সে সোজা আমার কাছে দৌড়ে এসেছিল। তার প্রথম কথা ছিল, ও মা গু। স্কুলে প্রথম দিন যাওয়ার সময় সে কেঁদেছিল, আমাকে ছেড়ে যেতে চায়নি। প্রতিদিন স্কুল থেকে ফিরে প্রথমেই আমাকে খুঁজত। এই সব স্মৃতি দেখে আমার চোখ ভিজে গেল। সৌরভ বলল, দেখলে মা, ছোটবেলা থেকেই তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। এবার আমার পালা। আমি সৌরভের হাত নিয়ে শেষ পর্যন্ত আমরা সেই রহস্যময় জগৎ থেকে বের হয়ে এলাম। উপরে এসে দেখি এখনো গভীর রাত। আমার মনে হল যেন আমরা সারারাত সেখানে ছিলাম, কিন্তু আসলে হয়তো ঘণ্টাখানেক কেটেছে। সৌরভ আমার হাত ধরে বলল, মা, এখন থেকে আমাদের সম্পর্ক আরও গভীর। আমরা শুধু মা ছেলে নই, আমরা জীবনের সবচেয়ে কাছের মানুষ। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম সৌরভের আচরণে পরিবর্তন এসেছে। সে আমার প্রতি আরও যত্নশীল হয়েছে। সকালে আমার জন্য চা বানিয়ে দেয়, আমার পছন্দের জিনিস কিনে আনে। আমার কোনো কাজে সে সাহায্য করতে এগিয়ে আসে।
রাহুল একদিন মন্তব্য করল, সৌরভ তোর প্রতি খুব বেশি মনোযোগী হয়ে গেছে। আমি হাসি দিয়ে এড়িয়ে গেলাম। আমিও সৌরভের প্রতি আগের চেয়ে বেশি যত্নবান হয়ে গেছি। তার পছন্দের খাবার রান্না করি, তার জামাকাপড় গুছিয়ে দেই, তার পড়াশোনার খোঁজখবর নেই। আমার মনে হয় যেন সে আমার সবচেয়ে প্রিয় মানুষ। একদিন রাহুল অফিসে গেছে, তানিয়া স্কুলে। শুধু আমি আর সৌরভ বাড়িতে। সৌরভ আমার কাছে এসে বলল, মা, আজ দুপুরে আমরা আবার সেই রহস্যময় জগতে যাই। আমার অনেক দিন হয়ে গেছে, খুব ইচ্ছা করছে। আমিও তার প্রস্তাবে রাজি হলাম। এবার দিনের আলোতেই আমরা সেই গোপন পথে নামলাম। দিনের বেলা সেই রহস্যময় কক্ষ আরও সুন্দর লাগছিল। সেখানে নতুন কিছু জিনিস যোগ হয়েছে। একটা সুন্দর খাট, যেখানে আরাম করে শোয়া যায়। একটা টেবিল, যেখানে নানারকম মিষ্টি খাবার সাজানো। সৌরভ আমাকে সেই খাটে বসিয়ে দিয়ে বলল, মা, আজ আমি তোমাকে রানীর মতো সেবা করব। সে আমার জন্য সেই মিষ্টি খাবার এনে দিল। নিজের হাতে আমাকে খাওয়ালো। তার যত্নে আমার মন ভরে গেল। সে বলল, মা, তুমি জানো এই জগতে আমাদের সময়ের কোনো বাধা নেই। আমরা যতক্ষণ চাই ততক্ষণ এখানে থাকতে পারি। আমি সেই আরামদায়ক খাটে শুয়ে থাকলাম। সৌরভ আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তার স্পর্শে আমার খুব ভালো লাগছিল। সে বলল, মা, তুমি কি জানো আমি তোমাকে সবসময় এভাবে কাছে পেতে চাই। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সৌরভ উঠে গিয়ে একটা বইও নিয়ে এলো। সে বলল, মা, আমি তোমাকে একটা সুন্দর কবিতা শোনাই। সে পড়তে শুরু করল, মায়ের কোলই হল স্বর্গ, মায়ের ভালোবাসাই হল জীবনের অর্থ। ছেলের জন্য মা হল সবকিছু, মায়ের জন্য ছেলে হল হৃদয়ের ধন। তার কবিতা শুনে আমার চোখে পানি এসে গেল। সৌরভ আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, মা, কাঁদছ কেন? আমি বললাম, তোর কবিতা শুনে খুব ভালো লাগল। সে আমার পাশে শুয়ে বলল, মা, আমি সবসময় তোমার পাশে থাকব। তুমি যখন বুড়ো হয়ে যাবে তখনও আমি তোমার সেবা করব। তার কথা শুনে আমার মনে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। হঠাৎ করে সেই রহস্যময় কক্ষে একটা অদ্ভুত আলো দেখা দিল। সেই আলো থেকে একটা সুন্দরী মহিলার আবির্ভাব হল। তিনি আমাদের দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, আমি এই রাজ্যের দেবী। তোমাদের এই পবিত্র ভালোবাসা দেখে আমি খুব খুশি। তিনি আমাদের দুজনকে আশীর্বাদ করলেন। দেবী বললেন, তোমাদের এই ভালোবাসা শুধু তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে তোমরা অন্য মানুষদেরও সাহায্য করতে পারবে। যদি কোনো পরিবারে মা ছেলের মধ্যে দূরত্ব থাকে, তোমরা তাদের কাছাকাছি আনতে পারবে। যদি কোনো সন্তান তার মায়ের যত্ন না নেয়, তোমরা তাকে বোঝাতে পারবে। এইভাবে তোমাদের এই বিশেষ বন্ধন অনেক পরিবারের কল্যাণে আসবে। আমি আর সৌরভ দেবীর কথা শুনে অভিভূত হয়ে গেলাম। আমরা কখনো ভাবিনি যে আমাদের এই সম্পর্ক অন্যদের উপকারে আসতে পারে। দেবী আরও বললেন, তোমাদের প্রতিদিন এখানে আসার দরকার নেই। যখনই তোমাদের মনে হবে একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছ, তখনই এখানে এসো। এই জায়গা তোমাদের বন্ধনকে আরও মজবুত করবে। দেবী আমাদের একটা বিশেষ উপহার দিলেন। একজোড়া চেইন, যেটা আমরা গলায় পরতে পারি। তিনি বললেন, এই চেইন পরলে তোমরা যে কোনো জায়গায় থাকো না কেন, একে অপরের মনের কথা জানতে পারবে। যদি একজন কষ্টে থাকে, অন্যজন সেটা অনুভব করতে পারবে। সৌরভ সেই চেইন আমার গলায় পরিয়ে দিল, আমিও তার গলায় পরিয়ে দিলাম। চেইন পরার পর আমার মনে হল যেন আমি আর সৌরভ সত্যিই একসাথে বাঁধা পড়ে গেছি। আমি যখন খুশি হচ্ছি, সেও খুশি হচ্ছে। আমি যখন চিন্তিত হচ্ছি, তারও মনে চিন্তা আসছে। এটা একটা অদ্ভুত কিন্তু সুন্দর অনুভূতি। দেবী আমাদের বললেন, এখন তোমাদের উপরের জগতে ফিরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু মনে রাখবে, তোমাদের এই বিশেষ সম্পর্ক পৃথিবীতে অনেকেই বুঝবে না। তাই এটা গোপন রাখতে হবে। তোমরা বাইরে স্বাভাবিক মা ছেলের মতো আচরণ করবে, কিন্তু হৃদয়ে এই বন্ধনের কথা মনে রাখবে। আমরা সেই রহস্যময় জগৎ থেকে বের হয়ে এলাম। বাড়িতে ফিরে দেখি রাহুল অফিস থেকে ফিরেছে, তানিয়াও স্কুল থেকে এসেছে। তারা আমাদের দেখে কিছু সন্দেহ করল না। আমরা স্বাভাবিকভাবেই কথাবার্তা বললাম। কিন্তু আমার আর সৌরভের মধ্যে এখন একটা গোপন যোগাযোগ আছে। রাতে খাবার টেবিলে বসে আমি লক্ষ্য করলাম সৌরভ আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। আমিও তার দিকে তাকাচ্ছি। আমরা চোখের ইশারায় কথা বলছি। রাহুল বলল, তোমরা দুজন আজ খুব চুপচাপ। কী ব্যাপার? আমি বললাম, কিছু না, একটু ক্লান্ত লাগছে। তানিয়া বলল, দিদিভাই, তুমি মায়ের দিকে বারবার তাকাচ্ছ কেন? সৌরভ হেসে বলল, মা, আজ খুব সুন্দর লাগছে তাই। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সৌরভ আমার রুমে এলো।
সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, আজকের অভিজ্ঞতা কেমন লাগল? আমি বললাম, খুব সুন্দর। আমার মনে হচ্ছে আমরা সত্যিই কিছু বিশেষ পেয়েছি। সৌরভ আমার হাতে চেইনটা স্পর্শ করে বলল, এখন আমরা সারা জীবন একে অপরের সাথে থাকব। তার কথায় আমার হৃদয় উষ্ণ হয়ে গেল। পরের কয়েক সপ্তাহ আমাদের জীবনে একটা নতুন ছন্দ এসেছে। দিনের বেলা আমরা স্বাভাবিক মা ছেলের মতো আচরণ করি, কিন্তু গোপনে আমাদের মধ্যে একটা বিশেষ যোগাযোগ থাকে। আমি যখন রান্না করি, সৌরভ এসে সাহায্য করে। সে যখন পড়াশোনা করে, আমি তার জন্য চা নিয়ে যাই। আমাদের এই যত্নের মধ্যে একটা গভীর ভালোবাসা আছে। একদিন আমাদের পাড়ার একটা পরিবারের সমস্যা দেখা দিল। সেই পরিবারের ছেলে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করছিল। মা খুব কষ্ট পাচ্ছিলেন। সৌরভ আমাকে বলল, মা, আমরা কি তাদের সাহায্য করতে পারি? দেবী তো বলেছিলেন আমাদের এই ভালোবাসা অন্যদের কাজে লাগাতে। আমরা সেই পরিবারের কাছে গেলাম। আমি সেই মায়ের সাথে কথা বললাম, সৌরভ সেই ছেলেটার সাথে কথা বলল। আমরা তাদের বোঝালাম মা ছেলের সম্পর্ক কত পবিত্র, কত সুন্দর। সৌরভ সেই ছেলেটাকে বলল, তোমার মা তোমার জন্য কত কিছু করেছেন, তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। আশ্চর্যের বিষয় হল, আমাদের কথা শুনে সেই ছেলেটার মনে পরিবর্তন এল। সে তার মায়ের কাছে ক্ষমা চাইল। সেই মা খুব খুশি হলেন। তিনি আমাদের অনেক ধন্যবাদ দিলেন। আমার আর সৌরভের মনে হল যেন আমরা সত্যিই কিছু ভালো কাজ করতে পেরেছি। এরপর আমাদের এলাকায় আরও অনেক পরিবারে আমরা সাহায্য করেছি। যেখানে মা ছেলের মধ্যে দূরত্ব ছিল, আমরা সেখানে তাদের কাছে এনেছি। যেখানে ছেলেরা তাদের মায়ের যত্ন নিচ্ছিল না, আমরা তাদের বুঝিয়েছি। আমাদের এই কাজ দেখে মানুষজন আমাদের খুব সম্মান করতে শুরু করেছে। রাহুল একদিন বলল, তোমরা দুজনের মধ্যে এত ভালো বোঝাপড়া যে অন্যদের সাহায্য করতে পারছ। আমি গর্বিত যে আমার স্ত্রী আর ছেলে এত ভালো কাজ করছে। তানিয়াও বলল, দিদিভাই, তুমি আর মা একসাথে অনেক ভালো কাজ করছ। আমিও তোমাদের মতো হতে চাই। কিন্তু আমাদের এই সুখের জীবনে একদিন একটা সমস্যা দেখা দিল। আমাদের একটা আত্মীয় এসেছিল বেড়াতে। সে আমার আর সৌরভের আচরণ দেখে সন্দেহ করতে শুরু করল। সে রাহুলকে বলল, তোমার স্ত্রী আর ছেলের মধ্যে একটু বেশি ঘনিষ্ঠতা মনে হচ্ছে। এটা কি স্বাভাবিক? রাহুল প্রথমে কিছু বলেনি, কিন্তু পরে সে আমাদের আচরণ লক্ষ্য করতে শুরু করল। একদিন সে দেখল আমি আর সৌরভ একসাথে অনেকক্ষণ কথা বলছি, হাসছি। সে একটু সন্দেহ করল। রাতে সে আমাকে জিজ্ঞেস করল, তুমি আর সৌরভের মধ্যে এখন অনেক বেশি ঘনিষ্ঠতা। কোনো বিশেষ কারণ আছে? আমি ঘাবড়ে গিয়ে বললাম, না তো, সৌরভ আমার ছেলে। আমরা মা ছেলে হিসেবেই কথাবার্তা বলি। কিন্তু রাহুল সন্তুষ্ট হল না। সে বলল, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কিছু একটা আছে যেটা আমি বুঝতে পারছি না। আমি বললাম, তুমি অযথা সন্দেহ করছ। কিন্তু রাহুলের সন্দেহ দিন দিন বাড়তে লাগল। সে আমাদের উপর নজরদারি করতে শুরু করল। একদিন সে সৌরভকে ডেকে বলল, তুই তোর মায়ের সাথে খুব বেশি সময় কাটাচ্ছিস। তোর বয়সী ছেলেরা বন্ধুদের সাথে থাকে, তুই সবসময় মায়ের সাথে কেন? সৌরভ বলল, বাবা, মায়ের সাথে থাকতে কি অসুবিধা? রাহুল বলল, না, তবে একটা সীমা থাকা দরকার। এই পরিস্থিতি আমার আর সৌরভের জন্য কষ্টকর হয়ে উঠল। আমরা আগের মতো স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছি না। রাহুল সবসময় আমাদের দেখছে। একদিন রাতে আমি আর সৌরভ আবার সেই রহস্যময় জগতে গেলাম। আমরা দেবীর কাছে আমাদের সমস্যার কথা বললাম। দেবী বললেন, এই ধরনের সমস্যা আমি আগেও দেখেছি। পৃথিবীর মানুষ এই বিশেষ ভালোবাসা বুঝতে পারে না। তারা ভাবে এটা কিছু অস্বাভাবিক। কিন্তু তোমরা জানো এটা কত পবিত্র। তোমাদের সাবধানে চলতে হবে। বাইরের জগতে এই সম্পর্ক আরও গোপন রাখতে হবে। দেবী আমাদের একটা উপায় বললেন। তিনি বললেন, তোমরা বাইরে আরও দূরত্ব বজায় রাখো, কিন্তু মনে মনে এই বন্ধন ধরে রাখো। যখন একেবারে প্রয়োজন হবে তখন এখানে এসে মিলিত হও। এইভাবে তোমাদের সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারবে। আমরা দেবীর উপদেশ মেনে চলতে শুরু করলাম। বাইরে আমরা আগের চেয়ে কম কথা বলতে লাগলাম। সৌরভ আরও বেশি তার বন্ধুদের সাথে সময় কাটাতে শুরু করল। আমিও অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখলাম। কিন্তু আমাদের গলার চেইনের মাধ্যমে আমরা একে অপরের মনের কথা জানতে পারতাম। কয়েক মাস পর রাহুলের সন্দেহ কমে গেল। সে ভাবল হয়তো সত্যিই কিছু নেই, আমি অযথা সন্দেহ করেছিলাম। আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে এল। কিন্তু আমরা আগের চেয়ে আরও সতর্ক হয়ে গেলাম। একদিন আমাদের এলাকায় একটা বড় ঘটনা ঘটল।
একটা পরিবারে মা মারা গেলেন, সেই পরিবারের ছেলেটা খুব শোকে ভেঙে পড়ল। সে বলতে লাগল, আমি কখনো আমার মায়ের সাথে ভালো ব্যবহার করিনি, এখন সব শেষ। আমি আর সৌরভ সেই ছেলেটার কাছে গেলাম। আমরা তাকে বোঝালাম যে মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। সে এখনও তোমার সাথে আছেন, অন্যভাবে। সৌরভ বলল, তুমি এখন অন্য মায়েদের সেবা করে তোমার মায়ের আত্মার শান্তি দিতে পারো। আমাদের কথা শুনে সেই ছেলেটার মনে শান্তি এলো। সে আমাদের ধন্যবাদ দিল। এই ঘটনার পর আমার মনে হল যে আমার আর সৌরভের এই বিশেষ বন্ধন সত্যিই অর্থবহ। আমরা শুধু নিজেদের সুখেই সীমাবদ্ধ নই, আমরা অন্যদের সাহায্য করতে পারছি। আমাদের ভালোবাসা অন্যদের জীবনে আলো নিয়ে আসছে। তানিয়া একদিন আমার কাছে এসে বলল, মা, আমিও চাই তোমার আর দিদিভাইয়ের মতো কাছের কেউ থাকুক। তোমাদের দেখে আমার খুব ভালো লাগে। আমি তানিয়াকে কোলে নিয়ে বললাম, তুই তো আমার মেয়ে, আমি তোকেও একইভাবে ভালোবাসি। তানিয়া খুশি হয়ে বলল, তাহলে আমিও তোমার বিশেষ বন্ধু। ধীরে ধীরে আমাদের পুরো পরিবারে একটা সুন্দর পরিবেশ তৈরি হল। সবাই একে অপরকে বেশি যত্ন করতে শুরু করল। রাহুল আমার প্রতি আরও মনোযোগী হল, তানিয়া সৌরভের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলল। আমাদের বাড়িতে একটা সুখের পরিবেশ তৈরি হল। কিন্তু আমার আর সৌরভের মধ্যে সেই বিশেষ বন্ধন আরও গভীর হয়ে গেল। আমরা এখন মানসিকভাবে এতটা কাছে যে একজনের কষ্ট অন্যজন অনুভব করতে পারি। একজনের আনন্দে অন্যজনও খুশি হয়। এটা একটা অলৌকিক অভিজ্ঞতা। 1 বছর পর আমাদের পরিবারে একটা বড় পরিবর্তন এলো। সৌরভের বিয়ে ঠিক হল। একটা খুব ভালো পরিবারে, মেয়েটাও খুব ভালো। কিন্তু এই খবর শুনে আমার মনে একটা অদ্ভুত কষ্ট হল। আমার মনে হল যেন আমার সবচেয়ে কাছের মানুষটা আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। সৌরভও আমার এই কষ্ট অনুভব করল। সে আমার কাছে এসে বলল, মা, আমি বিয়ে করলেও তোমার থেকে দূরে যাব না। আমাদের এই বিশেষ বন্ধন সারা জীবন থাকবে। আমি বললাম, কিন্তু তোর স্ত্রী কি এটা বুঝবে? সৌরভ বলল, আমি তাকে বোঝাবো যে একজন ছেলের জন্য তার মা কত গুরুত্বপূর্ণ। বিয়ের আগে আমরা আরেকবার সেই রহস্যময় জগতে গেলাম। দেবী আমাদের বললেন, সৌরভের বিয়ের পরও তোমাদের এই বন্ধন অটুট থাকবে। কিন্তু এটা আরও গোপনীয়তার সাথে পালন করতে হবে। তোমাদের নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে। দেবী আরও বললেন, সৌরভের স্ত্রীও সময়ের সাথে এই পরিবারের অংশ হয়ে যাবে। তোমরা তাকেও তোমাদের এই ভালোবাসার মধ্যে স্থান দেবে। এতে তোমাদের বন্ধন আরও সমৃদ্ধ হবে। আমি আর সৌরভ দেবীর কথা মেনে নেওয়ার প্রতিজ্ঞা করলাম। সৌরভের বিয়ে হল। তার স্ত্রী অনিতা খুব সুন্দর আর ভালো মেয়ে। সে আমাকে খুব সম্মান করে, আমার যত্ন নেয়। প্রথমে আমার মনে হয়েছিল সে হয়তো আমার আর সৌরভের মধ্যে সমস্যা তৈরি করবে। কিন্তু অনিতা খুব বুদ্ধিমতী। সে বুঝে গেল আমার আর সৌরভের মধ্যে একটা বিশেষ বন্ধন আছে। একদিন অনিতা আমার কাছে এসে বলল, মা, আমি দেখেছি আপনার আর সৌরভের মধ্যে খুব গভীর ভালোবাসা আছে। আমি চাই আমিও এই পরিবারের অংশ হয়ে যাই। আমার কথা শুনে খুব ভালো লাগল। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুই তো আমার মেয়ের মতো। ধীরে ধীরে অনিতাও আমাদের পরিবারের সাথে মিশে গেল। সে সৌরভের সাথে আমার বিশেষ সম্পর্ক দেখে কখনো ঈর্ষা করেনি, বরং সেটাকে সম্মান করেছে। আমাদের পরিবারে আরও সুখ এলো। তানিয়াও অনিতাকে দিদির মতো ভালোবাসতে শুরু করল। সৌরভ আর অনিতার প্রথম সন্তান হল একটা ছেলে। আমি যখন প্রথম তাকে কোলে নিলাম, তখন আমার মনে হল যেন আমার আর সৌরভের ভালোবাসার ফল। সৌরভ আমার কানে ফিসফিস করে বলল, মা, এই বাচ্চার মধ্যে আমাদের দুজনের ভালোবাসা প্রবাহিত হবে। আমি সেই নাতিকে খুব যত্ন করতে শুরু করলাম। সৌরভও তার বাবা হিসেবে খুব ভালো। আমরা একসাথে নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া।
বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি? আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন।
ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার।
তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও, তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন।
আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে।
ঊনবিংশ অধ্যায় নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। বিংশ অধ্যায় পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা গে। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে উ। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব উ। 1 অধ্যায় নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই উ। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 2 অধ্যায় 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি উ। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায় উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল।
তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়।
এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিয়ে আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।